পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটা তোমাদের জানুয়ারি মাসে স্কুলগুলোতে নতুন করে একটা টাস্ক দেওয়া হয়েছে পূর্ণমান 15 মার্কের জন্য। তোমরা আগে ডিসেম্বর মাসে 50 মার্কের মডেলারিটি টাস্ক করেছিলে, এবার কিন্তু নতুন করে 15 মার্কের একটা মডেলারিটি টাস্ক দেওয়া হয়েছে। এটা তোমাদের কিন্তু পরের মিড ডে মিল যখন দেওয়া হবে তখন কিন্তু এর খাতাগুলো বিদ্যালয়গুলো থেকে জমা করতে হবে। তোমরা অনেকে বই পেয়েছো, অনেকে বই পাওনি। যারা বই পেয়েছো তারা নিশ্চয়ই দেখেছো তোমাদেরকে যে মডেল টাস্কটা দেওয়া হয়েছে, এই অঙ্কগুলো কিন্তু চতুর্থ শ্রেণীরই অঙ্ক। যদি তোমরা চতুর্থ শ্রেণীর অঙ্কগুলো করে থাকো তাহলে অবশ্যই অঙ্কগুলো খুব পেরে যাবে, খুব সহজ আছে। আর যদি না পারো আমি তো আছি, তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো। অঙ্কগুলো ভালো করে না বুঝলে অঙ্ক তোমাদের করে কিছুই লাভ হবে না। তাই জন্য প্রতিটা অঙ্ক অবশ্যই ভালো করে বুঝে নিও, তারপর কোনটা উত্তর হবে সেটা তোমরা অটোমেটিকই তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, চলো প্রথমে তোমাদেরকে প্রশ্নগুলো দেখাবো, তারপর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর ভিডিওটি তোমরা প্রথম থেকে মন দিয়েই দেখবে। আর ভিডিও যারা ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিও। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশনগুলো পেয়ে যেতে পারো। ওকে, চলো প্রথমে তোমাদের প্রশ্নগুলো দেখাই। প্রথমে দেখা একে দেখে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কতে 318 সংখ্যাটিতে 4টি করে অপশন দেওয়া হয়েছে, যেটা আমাদের কোনটা হবে তোমাকে সেটা বের করতে হবে। এবার প্রতিটা প্রশ্নে কিন্তু 1 নম্বর করে দেওয়া হয়েছে। খতে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, গতে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, টোটাল 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। পরে দেখো 2 দাগের সত্য এবং মিথ্যা প্রত্য বলা হয়েছে, এখানেও 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। এগুলোও কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 1 মার্ক করে। ঠিক আছে, এরপর চলে আসছি স্তম্ভ মেলা। স্তম্ভ মেলাতে বলে স্তম্ভতে দেখো এখন কিছু ছবি দেওয়া হয়েছে, আর এদিকে স্তম্ভতে কিছু কোনটা কত সমতল কী ব্যাপার সব কিছু দেওয়া হয়েছে, কোনটা হবে সেটা স্তম্ভ মেলাতে হবে। আমি সুন্দর করে তোমাদের বলে দেবো কীভাবে করতে হবে। আর তোমাদের বলেছি ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতা এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষক কাছে জমা দেবে। কোনো অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না, এটা খেয়াল রাখবে। আচ্ছা, 4 দাগে ক এবং খ দুটো বড় কোশ্চেন দেওয়া হয়েছে, এগুলো কিন্তু প্রতিটা প্রশ্নের জন্য 3 মার্ক করে, 3 দিয়ে 6 মার্ক। ঠিক আছে, এই হলো টোটাল তোমাদের প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে করতে হবে। চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে শুরু হচ্ছে, প্রথম যে অঙ্কটা দেওয়া হয়েছে দেখে নেওয়া যাক। একের দাগের কতে 318 সংখ্যাটিতে এতে এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের 3 গুণ। দেখো এককের ঘরে, দেখো মন দিয়ে দেখো। এখন এই যে 318 যে সংখ্যাটা আছে, এই 318 সংখ্যাটির 8টা হচ্ছে একক, 1টা হচ্ছে দশক, আর 3টা হচ্ছে শতক। এটা মনে রাখো। তাহলে কি বললাম, 8 হলো একক, 1 হলো দশক, আর 3 হলো শতক। এবার এখানে কি বলেছে, এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক কত 8, অঙ্কটা কি দশকের ঘরের অঙ্কের, দশকের ঘরের অঙ্কটা কত 1, অঙ্কের 3 গুণ। তাহলে 1-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে 3 হবে, 8 তো হবে না, তাহলে এটা হবে না, উত্তরটা এর দাগেরটা হবে না। এরপর চলে আসে বি দাগ, কী বলেছে, শতকের ঘরের অঙ্কটি, শতকের ঘরের অঙ্ক কি আছে 1 আছে, শতকের ঘরের অঙ্কটি 1, শতকের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের থেকে, দশকের ঘরের অঙ্কটি কি আছে দশকের ঘরে আচ্ছা শতকের ঘরের অঙ্কটি কি, শতকের ঘরের অঙ্কটি হচ্ছে 3, শতকের ঘরের অঙ্ক কত 3। এবার কি হয়েছে না, দশকের ঘরের অঙ্কের থেকে, দশকের ঘরের অঙ্ক কত আছে 1 থেকে 3 বেশি, 3 বেশি হলে কত হবে 3 বেশি হবে 3 1 4, এখানে তো হবে না, এখানে 3 2 বেশি হবে, তাহলে এটাও হচ্ছে না। তারপর চলে আসি শতকের ঘরের অঙ্কটি, শতকের ঘরের অঙ্কটি কত 3, এককের ঘরের অঙ্কের, এককের ঘরের অঙ্ক কত হচ্ছে 8, এককের ঘরের অঙ্কের 8 গুণ, এককের ঘরের যদি 8 গুণ হয় তাহলে 8 গুণে তো 8 কত 64 হয়ে যাবে, সেটা তো হচ্ছে না, তাহলে এটা হবে না। তারপর শেষে যেটা আছে দেখো, এককের ঘরের অঙ্কটি, এককের ঘরের অঙ্ক কত 8, শতকের ঘরের অঙ্কের চেয়ে শতকের ঘরের অঙ্ক কত 3 থেকে 5 বেশি। হ্যাঁ দেখো, 5 আর 3 যোগ করলে 8, বা তুমি বিয়োগ করে দাও 8 থেকে যদি 3 বিয়োগ করো, এককের ঘরে 8 আর শতকের ঘরে 3, 8 থেকে 3 বিয়োগ করলে কত হবে 5, তাহলে যে দেখো 5 বেশি হচ্ছে, তাহলে উত্তরটা হবে কি না ডি, উত্তরটা হবে এটা ডি। ঠিক আছে, এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের চেয়ে 5 বেশি। আশা করি বুঝতে পেরেছো তোমরা। 318 সংখ্যাটিতে উত্তরটা হবে ডি, এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের চেয়ে 5 বেশি। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। ওকে, এরপর চলে আসি পরের প্রশ্ন। 5203 সংখ্যাটিতে শূন্যর স্থানীয় মান কত। এখানেও ঠিক একই রকম দেখো, 5203 সংখ্যাটিতে 3টা হচ্ছে একক, শূন্যটা হচ্ছে দশক, ঠিক আছে, আর 2টা হচ্ছে শতক, আর 5টা হচ্ছে হাজার, তাই তো।
তাহলে এই সংখ্যাটিতে শূন্য, শূন্য কত, এই যে শূন্য, শূন্যটা কত ঘরে আছে, দশকের ঘরে আছে, একক দশক। তাহলে শূন্যর সঙ্গে যদি আমি গুণিতক 10 করি, শূন্যর সঙ্গে 10 গুণ করা মানে কত হবে, শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে হয় শূন্য। তাহলে এইখানে 5203 সংখ্যাটিতে শূন্যর স্থানীয় মান কত হবে, না উত্তরটা হবে শূন্য। তাহলে উত্তরটা হবে এ শূন্য। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এরপরে চলে যে পরের প্রশ্ন, 132 সংখ্যাটিতে কার দিয়ে প্রকাশ করলে পাবো। তাহলে 132 মানে কত, 132, 132 সংখ্যাটিতে কার দিয়ে প্রকাশ করলে পাবো। প্রথম দেখো কি, তো এতে বলা হচ্ছে দুটি একশোর কার। দেখো দুটির একশোর কার মানে কত হবে, 200, কিন্তু এখানে কিন্তু 200 নেই, এখানে আছে 132। তার প্রথম আর কিছু পড়ার দরকার নেই, প্রথমটাই ভুল হবে না। তারপরে চলে আসছে বিটটা, তিনটে একটি কার, একের কার, তিনটে একের কার, তিনের একের মানে কত, 3 একে 3, একটি 10-এর কার, তাহলে 10 একে 10, আর একে দুটি 100-র কার। এই এখানে আবার ভুল, দুটি 100 ভুল নয়, মানে দুটি 100 কার মানে কত হবে, 200 হয়ে যাচ্ছে। তাহলে এখানে তো 200 কোথাও নেই, এখানে আছে 132, তাহলে এটাও হচ্ছে না। পরের পর দেখো তিনটি 100-র কার, আবার এখানেও ডিস্টার্ব আছে। দেখো তিনটি 100 মানে কত, 300, এখানে 300 কিন্তু নেই, তাহলে এটা আর ধরছি না, আর পুরোটা পড়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে এই প্রথম তিনটে বাদ চলে গেল। শেষের যে ডি দেখো, একটির 100-র কার, একটি 100 মানে 100, আর তিনটি 10-এর কার, 3 10-এ 30, আর এখানে দুইটি একের কার, 2 একে 2, মানে এই যে দেখো 132 হয়ে যাচ্ছে এখানে। তাহলে উত্তরটা হবে এটা। ঠিক আছে, 132 সংখ্যাটিকে কার দিয়ে প্রকাশ করলে পাবো, একটি 100-র কার, তিনটি 10-এর কার, দুটি একের কার। ঠিক আছে, তাহলে একের দাগের উত্তরগুলো সব বুঝতে পেরেছো। আমি উত্তরগুলো এখানে লিখে দিয়েছি, সুন্দর করে দেখে নাও। একের দাগের কয়েকটা, 318 সংখ্যাটি, এবং উত্তরটা হবে ডি, এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের থেকে 5 বেশি। আর 5203 সংখ্যাটিতে শূন্যর স্থানীয় মান হচ্ছে 0। আর 132 সংখ্যাটিকে কার দিয়ে প্রকাশ করলে পাবো, একটি 100-র কার, তিনটি 10-এর কার, দুটি একের কার। মানে এই যে আমি ক্যালকুলেশন জাস্ট দেখিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। এরপর চলে যাচ্ছি সত্য মিথ্যা। কি বলেছে দেখে নেওয়া যাক। কতে 399 সংখ্যাটির একের বেশি সংখ্যাটি 4 অঙ্ক বিশিষ্ট। মনে দেখো 399 সংখ্যাটির একের বেশি কি হবে, 399টি একের বেশি কত, 399 সঙ্গে 1 যোগ করো, 399 সঙ্গে 1 যোগ করলে কত হবে, না 399 পরের সংখ্যা হচ্ছে 400। 400 সংখ্যাটি কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট, আর এখানে বলেছে সংখ্যাটি 4 অঙ্ক বিশিষ্ট। তাহলে বুঝতেই পারছো নিশ্চয়ই এটা কি হবে, না এটা হবে মিথ্যে। ঠিক আছে, তাহলে 2-এর দাগের কয়েকটা কি হবে, মিথ্যে। আমি এখানে করে দিয়েছি, দেখে নাও। 399 সংখ্যাটির একের বেশি সংখ্যাটি 4 অঙ্ক বিশিষ্ট, এটা হচ্ছে মিথ্যে। কারণ কি, না 399 যুক্ত 1 সমান 400, যাহা 3 অঙ্ক বিশিষ্ট। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এরপর চলে আসে পরের প্রশ্ন। খতে 27 অঙ্কটিকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষটি ভাজক থেকে 2 কম হবে। তাহলে আমরা 27কে 5 দিয়ে ভাগ করি। দেখো আমরা এখানে ভাগ করে দিয়েছি, এগুলো দেখলেই বুঝতে পারবে। দেখো 27কে আমরা 5 দিয়ে ভাগ করেছি, কী হচ্ছে দেখো, 5 5-এ 25, 25 করলে এখানে থাকছে 2, তাহলে এখানে ভাগশেষ কত হচ্ছে 2, আর ভাজক এখানে কত 5। তাহলে 5 থেকে ভাজক থেকে যদি ভাগশেষ বিয়োগ করি, 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 3 কম হবে। কিন্তু এখানে কি বলা হয়েছে, না 27 সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষটি ভাজক থেকে 2 কম হবে। কিন্তু আমাদের কিন্তু দেখো 5 থেকে 2 বলে 3 কম হবে। তাহলে এখানে যেটা আছে সেটা কি হবে, অবশ্যই কি হবে, মিথ্যা হবে। ঠিক আছে, আগেরটা মিথ্যা হয়েছিল, এটাও মিথ্যা হলো। আশা করি বুঝতে পেরেছো, এটাও মিথ্যা হয়ে গেল। ঠিক আছে, এরপর চলে আসছে গয়েরটা। বলেছে 2-এর গুণিতক সর্বদা 3 দ্বারা বিভাজ্য। দেখো 2-এর গুণিতক সর্বদা 3 দ্বারা বিভাজ্য কখনোই হবে না। কারণ মনে রাখো যে 2-এর গুণিতক সংখ্যাগুলো কী কী, মানে 2-এর গুণিতক সংখ্যাগুলো হলো 2, 4, 6, 2 6 12, 2 7 14, 2 8 16, 2 9 18, এইসব সংখ্যাগুলো। এবার সর্বদা কখনো হবে না। 3 দ্বারা বিভাজ্য কোনগুলো হবে, না 2-এর যেমন ধরো 6, 3 6 18, এই সংখ্যাগুলো হবে কিন্তু বিভাজ্য। কিন্তু সবসময় বা সর্বদা 3 দ্বারা বিভাজ্য কখনোই হবে না, তাই না। 2-এর গুণিতক সর্বদা 3 দ্বারা বিভাজ্য কখনোই হবে না, তাহলে এটাও হবে মিথ্যে। ঠিক আছে, আমি এটা লিখে দিয়েছি, একটু দেখো, খেয়াল করে দেখো। 2-এর গুণিতক সর্বদা 3 দ্বারা বিভাজ্য, এটা হচ্ছে মিথ্যা। কারণটা কি, না 2-এর সব গুণিতক 3 দ্বারা বিভাজ্য নয়। যে সব গুণিতকের একটি উৎপাদক 3, তারাই কেবলমাত্র 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন দেখো 6, 2 গুণিতক 3 6, তাহলে একটি উৎপাদক 3 আছে, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো 14, 14টা 2-এর গুণিতক, 2 গুণিতক 7, এখানে কিন্তু 3 উৎপাদকটা নেই, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখান থেকে বলতে পারি 2-এর গুণিতক সর্বদা 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা যেটা দেওয়া আছে এটা মিথ্যা।
আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমাদের এগুলো হয়ে গেল। এরপর চলে আসছি 3-এর দাগের স্তম্ভ মেলাতে বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি এই একটা ছবি দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় আয়ত ঘনক। আয়ত ঘনক এর কি আছে না, আয়ত ঘনকের 6টি তল আছে। আয়ত ঘনক কি আছে, 6টি তল। দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6টা, টোটাল 6টি তল। দেখো এখানে এই স্তম্ভে দেখো এখানে 6টি তল আছে। কোথায়, এই যে এইটাতে 6টি তল। তাহলে বুঝতে পারছো এই কয়ের সঙ্গে এই ডি চলে আসবে। ঠিক আছে, এইভাবে স্তম্ভ মেলাবে। এটা একটা কি শঙ্কু। শঙ্কুর কি আছে, এর নিচে দেখো একটাই তল আছে, একটি তল আর একটি, এগুলো উপরটা হচ্ছে বক্রতল। তাহলে একটি সমতল আর একটি বক্রতল। তাহলে এই দেখো সি আছে, একটি সমতল একটি বক্রতল। ঠিক আছে, তাহলে ক্ষয়ের দাগের এটা সি চলে এলো। আর এটা হচ্ছে বল। বল মানে কি, একটি বক্রতল। তাহলে এই যে দেখো একটি বক্রতল, বি চলে আসবে, গয়ের সঙ্গে বি। আর এখানটা দেখো এটা একটা কি বলা হচ্ছে, চোঙ। এটা হলো আমাদের চোঙ। এর দেখো নিচে একটা তল আছে, সমতল আছে, উপরটাও একটা সমতল আছে। তাহলে দুটি সমতল আছে, আর বাকি উপর অংশটা হচ্ছে একটি বক্রতল। ঠিক আছে, তাহলে দুটি সমতল একটি বক্রতল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কয়ের সঙ্গে হয়ে গেল ডি, ক্ষয়ের সঙ্গে হয়ে গেল সি, আর গয়ের সঙ্গে হয়ে গেল বি, আর ঘয়ের সঙ্গে হয়ে গেল এ। তাহলে আমি সুন্দর করে এটা করে দিয়েছি, দেখে নিতে পারো এখানে। এই দেখো ক স্তম্ভ স্থলে খ স্তম্ভ, এইভাবে সুন্দর করে লিখবে যে কয়ের সঙ্গে হয়ে গেল ডি, ক্ষয়ের সঙ্গে হয়ে গেল সি, গয়ের সঙ্গে হলো বি, আর ঘয়ের সঙ্গে হলো এ। আশা করি বুঝতে পেরেছো। ব্যাস, তাহলে আমাদের 3-এর দাগের অঙ্কটা হয়ে গেল। এরপর চলে আসি 4-এর দাগের কী বলেছে। 4-এর দাগ কী বলেছে দেখো, বলেছে 6-এর গুণিতকগুলি এই ঘরের মধ্যে লিখতে হবে, আর 4-এর গুণনীয়কগুলি এই ঘরের মধ্যে লিখতে হবে, আর তাদের যে 6 এবং 4-এর সাধারণ গুণনীয়কগুলো এই ঘরের মধ্যে লিখতে হবে। সেটাই বলা হয়েছে। দেখো চিত্র দুটি বৃত্তের মধ্যে 6 ও 4-এর গুণনীয়কগুলি বসাও, এবং দুটি বৃত্তের সাধারণ জায়গাটিতে 6 ও 4-এর সাধারণ গুণনীয়কগুলো বসাও। ঠিক আছে, এটা 3 মার্ক আছে। কীভাবে করবে সেটা একটু দেখাচ্ছি। দেখো আমি দেখেছি, দেখো এইভাবে দেখো, দেখতে পাচ্ছ এই যে 6-এর গুণনীয়কগুলো কী কী, এই ঘরের মধ্যে কী কী বসাবে দেখো। মোট এই ঘরের মধ্যে বসাবে 6-এর গুণনীয়কগুলো হলো 3, 2, 6, 1। 6-এর গুণনীয়ক তো কী কী হয়, 6-এর গুণনীয়কগুলো হয় 1, 2, 3, 6, এগুলো হলো 6-এর গুণনীয়ক। আর 4-এর গুণনীয়কগুলো কী কী হয়, 4-এর গুণগুলো 1 হবে, 2 হবে, আর 4 হবে। ঠিক আছে, 1, 2, 4। আর দেখো এদের কমন কোনটা থাকছে, 6 এবং 4-এর কমন কোনটা থাকছে, কমন হচ্ছে 2 এবং 1। এই জন্য 6 ও 4-এর সাধারণ গুণনীয়কগুলো হলো 2 আর 1। মানে এটা 6-এর মধ্যেও আছে, 6-এর গুণনীয়কের মধ্যেও আছে, 4-এর গুণনীয়কের মধ্যেও আছে, 1 আর 2টা দুজনের মধ্যেই আছে। এই জন্যই কী করা হয়েছে, এই যে মাঝখানে যেটা রাখা হয়েছে এটা হচ্ছে 6 ও 4-এর সাধারণ গুণনীয়ক। তাহলে এইখানে এইটাই লিখতে হবে। এখানে 3 লিখবে, এই দিকটা লিখবে এই ঘরের মধ্যে 2, এখানে 6, এখানে 1, এখানে 4, এখানে 2 আর এখানে 1। ঠিক আছে, 6-এর গুণনীয়ক হলো 1, 2, 3, 6, আর 4-এর গুণনীয়ক হলো 1, 2, 4। আর এটা হচ্ছে 1 আর 2 হচ্ছে সাধারণ গুণনীয়ক। আশা করি বুঝতে পেরেছো। ব্যাস, এইভাবে করতে হবে। পরের প্রশ্ন কী বলছে দেখো, একজন কৃষক তার মোট জমির 2/5 অংশ ধান, 7/15 অংশ পাট লাগিয়েছেন। ধান ও পাটের জন্য তিনি মোট কত অংশ ব্যবহার করেছেন। তাহলে কী করতে হবে, মোট বলেছে মানে কি, যোগ করতে হবে। তা দুটোকে আমরা যোগ করে দিই। দেখো কীভাবে যোগ করবে দেখো। তো এইভাবে লিখবে যে ধান লাগিয়েছেন 2/5 অংশে, আর পাট লাগিয়েছেন 7/15 অংশে। তাহলে মোট জমি কত হবে না, মোট জমি হবে 2/5 যুক্ত 7/15 অংশ। ঠিক আছে, মোট জমি হবে 2/5 যুক্ত 7/15 অংশ। এখানে দেখো 15টা হচ্ছে লসাগু। 15 লসাগু হলে কী হবে, 5 3 15, তাই তো, 5 3 15। তাহলে 2-এর সঙ্গে 3 গুণ, তাহলে 2 গুণিতক 3 যুক্ত 15 গুণিতক 1, 15 1 15, তাহলে 7 গুণিতক 1। তাহলে 2 গুণিতক 3 যুক্ত 7 গুণিতক 1। তাহলে উপর কী হলো, 3 2 6 যুক্ত 7 গুণিতক 1, 7। 6 আর 7 যোগ করে কত হয়, 13। তা 13 বাই উপরে হলো 13, নিচে হলো 15, তা 13/15 অংশ। 13/15 অংশ। তাহলে উত্তরটা এইভাবে লিখবে, তিনি মোট 13/15 অংশ ব্যবহার করেছেন। তিনি মোট 13/15 অংশ ব্যবহার করেছেন। তাহলে এইভাবে সুন্দর করে তোমরা এই অঙ্কের যে অঙ্কগুলো যেগুলো দেওয়া হয়েছে এগুলো সুন্দর করে সমাধান করলে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।